গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা 1 নম্বরের প্রশ্ন উত্তরের 2টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং সেই সম্পর্কে আমরা 2টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা বা এই বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার বিষয় যেটা, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো এই চ্যাপ্টার থেকে বা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেরকম কিছু 2 নম্বরের প্রশ্ন উত্তর। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে যে শৈবাল সাগর জিনিসটা কি, এটাই আমাদের আগে পড়তে হবে। এটা শৈবাল সাগর কি, এরকম প্রশ্নই থাকে, ঠিক আছে। তাহলে এটা কি হয়, এটা হচ্ছে যে এখানে আমরা সমুদ্র নিয়েই বেশি আলোচনা করছি। তাহলে সমুদ্রের মাঝখানে যে একটা জায়গা যেখানে একদম স্রোত থাকে না, একদম শান্ত থাকে, সেখানে সমুদ্রে কোনো স্রোত থাকে না, সেখানে কিছু শৈবাল বা আগাছা হয়ে যায়, সেটাকেই শৈবাল সাগর বলে, ঠিক আছে। এবার এটা কেন হয় সেটাই আমরা বলবো, ঠিক আছে। আরব প্রশান্ত মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত, জাপান স্রোত এবং আর উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোতের মাঝখানে কিন্তু এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর কোথাও দেখা যায়, আর একটা জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে যে কানারি স্রোত এবং আটলান্টিক মহাসাগরের উত্তর নিরক্ষীয় ও উপসাগরীয় স্রোত যেখানে মেশে, সেখানে কিন্তু এই জিনিসটা সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সংজ্ঞা, এটা আর এটা হচ্ছে যে এর কি সংজ্ঞা, আর এটা হচ্ছে এর মানে ব্যাখ্যা, আর এরপরে আর একটা পয়েন্ট লিখবে তোমরা, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এই 3টে পয়েন্টে কিন্তু এই উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্য কি বলা যাবে, বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ডিমের মতো দেখতে হয়, এটা একটা বৈশিষ্ট্য। আর এর জন্য জাহাজ চলাচলের অসুবিধা হয়, এটাও একটা বৈশিষ্ট্য। আর এখানে সমুদ্রের যে লবণের ভাগ বা নোনা ভাবটা অনেক বেশি, আর উষ্ণতা অনেক বেশি, এগুলো বললেই হয়ে যাবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে হিমপ্রাচীর কি। হিমপ্রাচীর হচ্ছে উত্তর আমেরিকার যে নিউ ফাউন্ডল্যান্ড বলে একটা উপকূল আছে, সেখানে বা আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় যে স্রোত আছে, সেই স্রোতের ঘন নীল জল এবং শীতল যে লাব্রাডর স্রোত আছে, এই স্রোত দুটো যখন উষ্ণ স্রোত আর শীতল স্রোত যখন পাশাপাশি বয়ে যায়, তখন এই দুটোর মধ্যেখানে একটা মানে নীল রঙের সীমারেখা বা সীমানা, সবুজ জলের মানে সবুজ জলটা কিছুটা সবুজ দেখায়, ঠিক আছে, ঘন সবুজের মতো দেখায় এবং এটা অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। এটাকে কি বলে, এটাই হচ্ছে হিমপ্রাচীর। তাহলে সংজ্ঞাটা তোমরা এভাবেই লিখতে পারবে। আর এরপরে প্রভাব, প্রভাব মানে এর জন্য কি হয় সেগুলো, ঠিক আছে। এর জন্য কি হয়, এখানে কিন্তু মানে ওই গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া যেটা, সেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর সেই জন্য এখানে খুব ভালো মাছও পাওয়া যায়। আর এখানে আর কি হয়, এখানে এই ঘন কুয়াশা বা ঝঞ্ঝার জন্য জাহাজ চলাচলের কিন্তু অনেক অসুবিধা হয়, ঠিক আছে এটা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মগ্নচড়া কি, ঠিক আছে। তাহলে মগ্নচড়া কি, মগ্নচড়া হচ্ছে যে মানে যেখানে খুব ঠান্ডা, যেখানে শীতল সমুদ্র স্রোত থাকে, তার সাথে যে হিমশৈল, যেগুলো বরফের যে বিশাল অংশ যেগুলো ভেসে আসে, সেইগুলো যখন উষ্ণ স্রোতের কাছে চলে আসে, তখন সেগুলো কি হয়, গলে যায়, কারণ তাপমাত্রা বেড়ে যায়। সেই জন্য ঠান্ডা জিনিসটা যেমন গরম হয়ে গেলে গলে যায়, সেরকমই, ঠিক আছে। আর হিমশৈলের মধ্যে যে নুড়ি বালি কাদা এগুলো থাকে, সেগুলো তখন কি হয়, সেগুলো তখন ওই সমুদ্রের মাঝখানে জমা হয়ে একটা চড়া পড়ে যায়, ঠিক আছে। এটাকেই কি বলে, এটাকেই তখন বলা হয় মগ্নচড়া, ঠিক আছে। আর কি, আর এই যে মগ্নচড়া যেগুলো, এবার এর কিছু গুরুত্ব থাকে। গুরুত্ব হলে এখানে
সূর্যের আলো এখানে পড়ে, সেজন্য এখানে প্ল্যাঙ্কটন বলে এক ধরনের গাছ খুব জন্মায়। আর এই প্ল্যাঙ্কটনগুলো মাছেদের খুব প্রিয় খাবার, সেজন্য এখানে অনেক মাছেরা আসে। আর উদাহরণ হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, এরকম একটা উদাহরণ। আর একটা উদাহরণ হচ্ছে ডগার্স ব্যাংক, এরকম দুটো উদাহরণ। ঠিক আছে, এটাই অবশ্যই তোমরা লিখবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপর আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মুখ্য জোয়ার কী। তাহলে এটা কিন্তু জোয়ার ভাটা থেকে প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য তোমাদেরকে ভালোভাবেই তৈরি করে যেতে হবে। এখানেও এই প্রশ্নের উত্তরটাও লেখার আগে তোমাদের সংজ্ঞা আর বৈশিষ্ট্য এই দুটোই পয়েন্টে লিখতে হবে উত্তরটা। ঠিক আছে, তাহলে এখানে জোয়ার ভাটা মুখ্য জোয়ার বলেছে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে বুঝে পড়তে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে, ভুলে যেতে পারো তোমরা। তাহলে মুখ্য জোয়ার হচ্ছে যে পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে চলে আসে এবং সেখানে চাঁদের আকর্ষণে যে জোয়ারটা হয় সেটাকেই বলা হয় হচ্ছে মুখ্য জোয়ার। ঠিক আছে, আর এর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কি বৈশিষ্ট্য, যে গৌণ জোয়ারের থেকে এর শক্তি অনেক বেশি হয়। ঠিক আছে, গৌণ জোয়ারের থেকে এর জোর অনেক বেশি থাকে। আর চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে এই জোয়ার হয় বলে একে কি বলে, একে আরেকটা নামেও ডাকা যেতে পারে, যেমন চান্দ্র জোয়ার। চাঁদের জন্য এর নাম চান্দ্র জোয়ার। ঠিক আছে, আর একই স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত হয়? 24 ঘন্টা 52 মিনিট এরকম। ঠিক আছে, এইগুলোই বৈশিষ্ট্য। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে গৌণ জোয়ার। এগুলো 2 নম্বরের প্রশ্ন, তোমরা মোটামুটি লিখবে, খুব বেশি বড় কিন্তু কেউ লিখবে না। ঠিক আছে, এখন আর বড় লেখার কোনো নেই, যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে। ঠিক আছে, আর গৌণ জোয়ার কি? গৌণ জোয়ার হচ্ছে যে মুখ্য জোয়ার যেখানে হয় ঠিক তার উল্টো দিকে, মানে প্রতিবাদ স্থান যেটাকে বলে, সেটাকেই আমরা সহজভাবে কি বলবো, উল্টো দিকে। পৃথিবীর কেন হয় এটা? পৃথিবী যে ঘোরে, পৃথিবীর ঘোরার জন্য যে কেন্দ্রাতিক বল, কেন্দ্র থেকে একটা শক্তি তৈরি হয়, তার জন্য কিন্তু গৌণ জোয়ার হয়। যে জোয়ার হয় সেটাকেই বলে গৌণ জোয়ার। ঠিক আছে, আর এখানে কি হয়, এর যে মানে শক্তিটা সেটা কিন্তু মুখ্য জোয়ারের থেকে অনেকটা কম। ঠিক আছে, আর একে পরোক্ষ জোয়ার বলে। আর এটা চাঁদের অবস্থান ও গৌণ জোয়ারের শীর্ষস্থানের মধ্যে কৌণিক দূরত্ব, চাঁদ যেখানে থাকে আর গৌণ জোয়ার যেখানে হয়, এই দুটো স্থানের মধ্যে কৌণিক দূরত্ব কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। আর তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে খাতায় লিখবে। ঠিক আছে, তবেই তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করতে পারবে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।